আমি গাছের গোড়ায় গিয়ে পানি ঢালছি অথবা তাবিজ বেঁধে দিচ্ছি। তো ইলেকশন কমিশন সেই ধরনের একটি কাজ করলো। আমরা কারো চাপের কাছে মাথা নত করিনি, কিন্তু আমরা নতুন করে আরেকটা মার্কা প্রতীক যুক্ত করে দিলাম, সেটি হচ্ছে শাপলার ফুটন্ত শাপলা কলি আর কি। রাজা যেটা চিন্তা করতেন তার অভিমতের প্রতিফলনটা হতো ভোটের মধ্য দিয়ে। ইলেকশনটা চলে গিয়েছিল গণভবনে। তিনি ঠিক করতেন যে ভালো গান গায় মমতাজ, তাকে ডেকে এনে পার্লামেন্ট মেম্বার করবেন। শরীফুজ্জামান শরীফ, রাজনৈতিক দলগুলোর সাথে ইসি যে সংলাপ করছে সেটি কি অতীতের যে গতানুগতিক আনুষ্ঠানিকতাকে ছাপিয়ে তাৎপর্যপূর্ণ সংলাপ হতে পারবে? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, আমার সাথের আলোচককে শুভেচ্ছা। এখন পর্যন্ত ইলেকশন কমিশন যে সিদ্ধান্তগুলো নিয়েছে বা যেভাবে পরিচালিত হচ্ছে তার ভেতরে বিশেষ করে আরপিও সংশোধনের নামে যে কাজটি ইতোমধ্যেই করে ফেলেছে, আমার ধারণা ইলেকশন কমিশন আগের যে বিতর্কের ধারা সেখান থেকে বের হতে পারেনি। আরপিওটা আসলে এটি ফলো করবে কারা? পলিটিক্যাল পার্টিগুলো। আপনি তাদের সাথে কথা না বলে যে ধরনের বিধিবিধানগুলো যুক্ত করলেন তার ভেতর থেকে ইলেকশন কমিশনের প্রতি মানুষের যে আস্থার জায়গাটা, সেই আস্থার জায়গাটা অনেকটাই চিড় ধরেছে। সেকেন্ড হলো, এনসিপিকে প্রতীক বরাদ্দ নিয়ে যে নাটক এবং যে অভিনয়গুলো করলো ইলেকশন কমিশন, এটা করার প্রয়োজন ছিল না। সর্বশেষ তারা যে কথা বলে এনসিপিকে শাপলাকলি বরাদ্দ দিল, এক ধরনের গ্রামেগঞ্জে আমরা শুনি যে আমি স্বপ্নে দেখেছি, এবং সেই স্বপ্নে যেটা দেখেছি তার রিফ্লেকশনটা হচ্ছে আমি গাছের গোড়ায় গিয়ে পানি ঢালছি অথবা তাবিজ বেঁধে দিচ্ছি। তো ইলেকশন কমিশন সেই ধরনের একটি কাজ করলো। তারা বলল যে আমরা কারো চাপের কাছে মাথা নত করিনি, কিন্তু আমরা নতুন করে আরেকটা মার্কা প্রতীক যুক্ত করে দিলাম, সেটি হচ্ছে শাপলার ফুটন্ত শাপলা কলি আর কি। তো এই অভিনয়টা না করলেই পারত, বরং এই অভিনয়টা করতে গিয়ে ইলেকশন কমিশন তার অর্পিত যে দায়িত্ব, সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারবে না, চাপের কাছে তাকে কখনো কখনো নতি স্বীকার করতে হবে, এই ধরনের একটা মেসেজ আমরা পেয়ে গেছি। আমরা ইলেকশনটা কিভাবে চাই, রতন ভাই যথার্থই বলেছেন, অনেকগুলো জায়গায় বলেছেন। আমরা পাবলিক যে ভোটটা দিবে তার যথাযথ রিফ্লেকশন দেখতে চাই ভোটের ফলাফলে, যেটা এর আগে আমরা কখনো বেশিরভাগ সময় আমরা দেখতে পারিনি। রাজা যেটা চিন্তা করতেন তার অভিমতের প্রতিফলনটা হতো ভোটের মধ্য দিয়ে। মানুষ ঘুমিয়ে থাকতো, সন্ধ্যাবেলা আমরা জানতে পারতাম অমুক নির্বাচিত হয়েছেন, এবং যিনি নির্বাচিত হয়েছেন তার দলের নেতাকর্মীরা, এটি বারবার আলোচনায় আসে যে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের যে প্রার্থীরা বিশেষ করে উপনির্বাচনগুলোতে যে তারা বিজয়ী হতেন, এবং দেখা যেত যে তাদের প্রাপ্ত ভোট ওইখানকার তাদের নেতাদের সংখ্যার থেকেও কম। কারণ হচ্ছে তারা জানতেন যে সরকার এমন একটা ব্যবস্থা করে রেখেছে যে তিনি তার প্রার্থীকে ভোট না দিলেও প্রার্থী পাশ করে যাবেন, সেই কারণে তিনি তাগিদ অনুভব করতেন না। আমরা ওই সংস্কৃতিটার তো পরিবর্তন চাইছি, এবং পরিবর্তন চাইছি বলেই এই যে জুলাইয়ের একটা অভ্যুত্থানের অন্যতম, আপনি যদি জিজ্ঞেস করেন জুলাই অভ্যুত্থানের জনগণের প্রধান চাওয়াটা কি ছিল, মানুষ যে রাস্তায় নেমেছিল তার প্রধান চাওয়াটা ছিল যে আমাদের এখানে একটা সরকার গঠিত হবে, যে সরকারটা গঠিত হবে পাবলিকের ওপিনিয়নের উপর ভিত্তি করে। ভোট যাদেরকে দেওয়া হবে, মানুষ যাদেরকে ভোট দিবে, মূলত তারাই সরকার গঠন করবে। তো সেই যে স্পিরিটটা, সেটি কি কন্টিনিউ করতে পারবে ইলেকশন কমিশন, সেটি কি ধারণ করতে পারবে? আমার কাছে এখন পর্যন্ত সংশয় আছে। আমাদের নির্বাচনের যে আগের যে সমস্ত ক্ষতগুলো ছিল তার একটা বড় জায়গা ছিল ইলেকশনটা চলে গিয়েছিল গণভবনে। শেখ হাসিনা, শাসক দল আওয়ামী লীগ, তাদের সেখানে মিটিং হতো, তাদের যে পার্লামেন্টারি কমিটি ছিল, তাদের অন্যান্য যে ফোরামগুলো ছিল, সম্পূর্ণ দায় দায়িত্ব দিয়ে আসতে দলের প্রধানের কাছে। তিনি ঠিক করে দিতেন ফরিদপুরে কে এমপি হবে, তিনি ঠিক করে দিতেন ধানমন্ডির থেকে, ঐতিহ্যবাহী ধানমন্ডি, সেখান থেকে তিনি হঠাৎ করে সিনেমার এক নায়ককে নিয়ে এসে এমপি বানাবেন। তিনি ঠিক করতেন যে ভালো গান গায় মমতাজ, তাকে ডেকে এনে পার্লামেন্ট মেম্বার করবেন।